আপনি আয়নার সামনে দাঁড়িয়ে এটা একবার হলেও ভেবেছেন, আমি এরকম দেখতে কেন যদি একটু দেখতে সুন্দর হতাম? আমার গায়ের রংটা এরকম কেন যদি একটু ফর্সা হতো? আমার মুখে এত দাগ কেন, মুখটা যদি পরিষ্কার হতো? আমার নাকটা এত মোটা কেন যদি একটু সরু হতো? যদি আমার শরীরটা পারফেক্ট হতো, এত মোটা বা এত রোগা কেন? ভাবেন না এইসব? ভাবেন। যখন আপনি কোনো মুভি বা সোশ্যাল মিডিয়াতে বলিউড সেলিব্রিটিদেরকে দেখেন, তাদের পারফেক্ট বডি, শার্প জোলাইন, মুখে কোনো দাগ ছাড়াই একটা অসাধারণ সুন্দর ত্বক, যেটাকে দেখে আপনি ভাবছেন কতই না সুন্দর দেখতে। কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন এই যে সৌন্দর্যটা আপনাকে দেখানো হচ্ছে, এটা কতটা সত্য আর কতটা নকল? বেশিরভাগ লোক, এর মধ্যে আপনিও থাকতে পারেন, এই হিরো হিরোইনকে দেখে ভাবেন, বেশ আমার নাকটাও এরকম হতো, আমার চোখটাও টানা টানা হতো, আমার ফিগারটা পারফেক্ট হতো, আমার চুলগুলোও এরকম হতো। ভাবেন না এইসব? নিশ্চয়ই ভাবেন। কিন্তু সত্যি কথা হচ্ছে, যেই সৌন্দর্যটাকে আপনি গড গিফটেড ভাবছেন, আজকের দিনে ওটা ডক্টর গিফটেড হয়ে গেছে। বলিউড আর হলিউড সেলিব্রিটির এই টাইমলেস বিউটির আসল কারণ হচ্ছে নোজ জব, লিপস ফিলার, ফ্যাট রিমুভাল সার্জারি, জোলাইন অ্যাগমেন্টেশন, চিন ইনহ্যান্সমেন্ট, ফেস লিফট, বোটক্স, আরও অনেক সার্জারি। তাহলে চলো আজ জানা যাক এই মাল্টি বিলিয়ন ইন্ডাস্ট্রির ডার্ক রিয়ালিটি। সত্যি কথা বলতে গেলে আজকের দিনে 90%-এর বেশি বলিউড হিরো হিরোইনরা কিছু না কিছু প্রকারের কসমেটিক সার্জারি করেছে। কিন্তু এরকম নাম অনেক কম আছে যারা এটাকে ওপেনলি অ্যাকসেপ্ট করেছে। যেমন শ্রুতি হাসান নিজের নাক এবং ঠোঁটকে সার্জারি করেছেন এবং এটাকে অ্যাকসেপ্টও করেছেন। শিল্পা শেট্টি নিজের নাককে সার্জারি করেছেন এবং এই কথাটা তিনি অ্যাকসেপ্টও করেছেন। আনুষ্কা শর্মা নিজের ঠোঁট সার্জারি করেছিল। শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর অ্যাকসেপ্ট করেছে যে সে নিজের ঠোঁট এবং নাককে সার্জারি করেছে। রাখি সাওয়ান্ত ওপেনলি অ্যাকসেপ্ট করেছে যে সে ঠোঁট, মুখ এবং নাককে সার্জারি করেছে। এইসব ছাড়াও অনেক সেলিব্রিটি আছে যারা কখনো অ্যাডমিট করেনি, কিন্তু তাদের বিফোর এবং আফটার ইমেজ দেখলেই বোঝা যায় যে তারা কি কি সার্জারি করেছে। চলো বিফোর আফটার কম্প্যারিজন করে কিছু চেঞ্জেসকে অবজার্ভ করি যা ন্যাচারালি অ্যাচিভ করা প্রায় অসম্ভব। যেমন এটা বিফোর, এটা আফটার। পুরোপুরিভাবে নাক সার্জারি করেছে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। একটা ক্লিয়ার আনন্যাচারাল চেঞ্জ আনুষ্কার ঠোঁটে দেখা যাচ্ছে। এটা বিফোর, এটা আফটার। স্কিন কালারে প্রচুর তফাৎ দেখা যাচ্ছে, আর পসিবিলিটি আছে যে ইনি স্কিন লাইটিং ট্রিটমেন্ট করিয়েছে। এটা বিফোর, এটা আফটার। নাক সার্জারি করা হয়েছে। এটা বিফোর, এটা আফটার। আদিতি রয় হায়দেরিয়ার কেস একটা সাকসেসফুল কসমেটিক সার্জারির প্রচুর রেয়ার কেস মানা হয়। ইনি নাক এবং ঠোঁটকে সার্জারি করে নিজের পুরো মুখ চেঞ্জ করে ফেলেছেন। এটা বিফোর, এটা আফটার। পুরোপুরি চেঞ্জ আছে নাগিন ফ্রেম মনি রয়ের। ঠোঁট এবং নাক সার্জারি করে নিজেকে প্লাস্টিক্যালি ট্রান্সফর্ম করেন। এরকম অনেক নায়ক নায়িকা আছে, কিন্তু তাদের সবার নাম বলা তো সম্ভব নয়। কিন্তু শুধু হলিউড এবং বলিউড নায়ক নায়িকারাই এইসব করেনি। এই প্লাস্টিক সার্জারির সব থেকে বড় শিকার হচ্ছে সাউথ কোরিয়া, যাকে প্লাস্টিক সার্জারি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। সাউথ কোরিয়ায় প্লাস্টিক সার্জারি এতটা কমন হয়ে গেছে যে এখানে প্রতি 3 জন মেয়ের মধ্যে একজন প্লাস্টিক সার্জারি করায়। এটা সাউথ কোরিয়ার এত বড় ডার্ক রিয়ালিটি যে একে নিয়ে একটা এনিমিও বার হয়েছিল লোকেসাম নামে, যার মধ্যে সাউথ কোরিয়ার ডার্ক রিয়ালিটি দেখানো হয়েছে। ওখানে যদি আপনি স্ট্যান্ডার্ড বিউটি রুলসে না যদি ফিট হন, মানে আপনার জোলাইন ভি শেপ না হয়, চোখ বড় বড় না হয়, গায়ের রং ফর্সা না হয়, তাহলে লোক আপনাকে লিটারেলি একটা ক্যাচরার মতন দেখবে। কথাটা শুধু সোশ্যাল মিডিয়ার বন্ধুত্বের জন্যও নয়, ওখানে যদি আপনি চাকরিও করতে চান তাহলে আপনাকে আপনার রেজিউমেতে নিজের ফটো দিতে হবে। যদি আপনি দেখতে অ্যাভারেজ হন তাহলে পড়াশোনাতে টপার হলেও আপনাকে ক্যান্সেল করে দেওয়া হবে। এছাড়াও কোরিয়ার একটা ভয়ানক কথা শুনবেন। কোরিয়াতে যখন ছেলেমেয়েরা নিজেদের হাই স্কুল জীবন শেষ করে, তখন ওখানকার মা বাবা ছেলেমেয়েদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিটে আইফোন বা বাইক গিফট করে না, বরং তাদেরকে ডবল আইলিড সার্জারি, নোজ জব এইসব সার্জারির কুপন দেয়। কারণ যাতে কলেজ এবং তার পরের জবস ইন্টারভিউতে ছেলেমেয়েদেরকে কেউ খারাপ না বলে। শুধু এটা একবার ভেবে দেখুন, 17-18 বছরের ছেলেমেয়েরা পৃথিবীর যুদ্ধে নামার আগেই নিজেদের মুখে ছুরি কাঁচি চালাচ্ছে, যাতে তাদের এই নষ্ট সমাজে তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়। পুরো পৃথিবীতে তো এত কিছু চলছে, কিন্তু তোমার আমার মনে তো একটা প্রশ্ন জাগতেই পারে, এইসবের শুরু কোথায় আর কিভাবে হয়েছিল, আর এর ফলে তোমার আমার জীবনে কি প্রভাব পড়ছে? তোমার মনে যদি এইসব জানার একটু আগ্রহ হয় তাহলে চলো আমার সাথে নেক্সট চ্যাপ্টারে।
প্লাস্টিক সার্জারি শুনলে মনে হবে যেন এই কিছু বছর আগে ইনভেন্ট হওয়া কোনো সার্জারি, কিন্তু শুনলে অবাক হবেন প্লাস্টিক সার্জারি পৃথিবীর সবচেয়ে পুরাতন সার্জারির মধ্যে একটা। প্রায় 2600 বছর আগে 600 বিসিতে একটা ইন্ডিয়ান সার্জন সুশ্রুতা রাইনোপ্লাস্টি করেছিল, যেটা প্লাস্টিক সার্জারির প্রথম রেকর্ড কেস রাইনোপ্লাস্টি, যাকে সাধারণ কথাবার্তা হিসাবে চলিত ভাষায় নোজ জবও বলা হয়। এটা এরকম একটা সার্জারি যাতে আপনার নাকের শেপ বদলানো হয়। এটা করার জন্য আপনার নাকের ওপরের চামড়ার লেয়ারকে সরানো হয়, আর ভেতরে বোন আর কাটেলেজ আছে তাকে রিশেপ করা হয়, মানে সেটাকে ঘষে যাতে তাকে কাটা যায়। কাটেলেজকেও বেশিরভাগ ড্রিম করা হয় বা রিপোজিশন করা হয়। যদি এই সার্জারি ভুল হয়ে যায় তাহলে আপনার নিঃশ্বাস নিতে অসুবিধা হতে পারে। ওভারঅল দেখতে গেলে খুব একটা ডিসগাস্টিং প্রসেস, এবং আজকের দিনে কিছু ভুল হয়ে যাওয়ার চান্স 5 থেকে 10% অ্যারাউন্ড। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে পুরাতন যুগের লোক যখন এটাকে করাতো তারা সুন্দর হওয়ার জন্য করাতনি, তারা মেডিকেল কন্ডিশনের জন্য প্লাস্টিক সার্জারি করাতো। প্লাস্টিক সার্জারির ফিরে টার্নিং পয়েন্ট আসে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, যখন হাজার হাজার লোকের মুখ আঘাতের কারণে ড্যামেজ হয়ে গিয়েছিল। এই মুখগুলোকে ঠিক করার জন্য নিউজিল্যান্ডের সার্জন হারল্ড গিলিস একটা নতুন মেথডে এদের প্লাস্টিক সার্জারি করে, আর এদেরকে নর্মাল জীবন কাটানোর একটা চান্স দেয়। এখান থেকেই প্লাস্টিক সার্জারির ফিডে একটা র্যাপিড চেঞ্জ হওয়া শুরু হয়। এরপরে 1930 থেকে 1940 সালের অ্যারাউন্ড হলিউডে প্লাস্টিক সার্জারি পপুলার হতে চালু করে। এই কিছু বছরে একটা খুব বড় পার্থক্য হয়ে গিয়েছিল। পার্থক্যটা হলো হলিউডে, মানে এখানে কোনো আঘাতের ঘটনার কারণে প্লাস্টিক সার্জারি করা হয়নি, বরং আরও বেশি সুন্দর দেখার জন্য প্লাস্টিক সার্জারি করা হচ্ছিল। আর আস্তে আস্তে পুরো পৃথিবীতে এই প্লাস্টিক সার্জারি ছড়িয়ে পড়ে। আর আজ এই সবের ফলে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ওপরে। সেই কোটি কোটি মানুষ যারা নিজেদেরকে এই ফেক স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করে, তারা যখন তাদের সাথে নিজেদেরকে ম্যাচ করতে পারেনি তখন তাদের সেলফ কনফিডেন্স কমে যায়। একটা 18 বছরের মেয়ের ভাবনায় ভেবে দেখুন তো তার কেমন লাগে। সে ইনস্টাগ্রামে বলিউড নায়িকাদের দেখে, সে জানে না এখানে কত রকমের কসমেটিক প্রসিজার করা হয়েছে। সে শুধু তাদেরকে দেখে আর আয়নায় নিজের মুখটাকে দেখে ভাবে, আরে আমি এত ফর্সা নয় কেন, আমার মুখটা গ্লো করছে না কেন, আমার নাক এরকম কেন, আমার ফিগার এরকম কেন, এদের মতো নয় কেন। সে নিজের বডির ওপরে ডিসস্যাটিসফাইড ফিল করতে চালু করে। কোয়েম্বাটুরে 1220 কলেজ মেয়ের ওপরে একটা স্টাডি করা হয়। এতে পাওয়া যায় 70% মেয়েরা নিজের বডি নিয়ে খুশি নয়। ঠিক এরকম ভাবেই 27 বছর বয়সী একটা ছেলের কথা ভাবুন, যার কিছু কিছু চুল সাদা হতে এইসবে চালু করেছে। সে নিজেকে 55 থেকে 60 বছর বয়সী হিরোর সাথে তুলনা করে, যাদের চুল ঘন পুরোপুরি কালো, যাদের মুখে একটাও চামড়া ঝুলেনি এখনো, মানে রিঙ্কেল দেখা যায়নি। তখন সে মনে করে আমি কেন এত আনলাকি, আমারই এত তাড়াতাড়ি চুল সাদা হয়ে গেল। যদি তুমি দেখো ইন্ডিয়ান জেনেটিক্সে ছেলেদের 26-27 বছর থেকেই চুল সাদা হওয়া চালু হয়ে যায়। এইসব ছাড়াও সিঙ্গাপুরের একটা স্টাডি থেকে সামনে এসেছে যে যেসব লোক নিজের বডি থেকে খুশি নয় তাদের ডিপ্রেশন এবং অ্যাংজাইটি হওয়ার পসিবিলিটি বেশি হয়। ইউকেতে হওয়া একটা স্টাডি থেকে সামনে এসেছে যে মেয়েরা যখন নিজের বডি থেকে খুশি হয়নি তখন তার স্মোকিং, ড্রাগস এবং ড্রিঙ্কিং করার চান্স অনেক বেড়ে যায়। বডি ইমেজ ইস্যুর কারণে ইটিং ডিসঅর্ডার হতে চালু হয়, যার ফলে কেউ বেশি খেতে চালু করে, কেউ আবার একদম কম খায়। এইসব ছাড়াও যেই সব প্লাস্টিক সার্জারিগুলো একদম পারফেক্ট হয়, যেমন কিছু হিরো হিরোইন আছে, তাদেরকে দেখে কোটি কোটি মানুষের মধ্যে সাইকোলজিক্যালি প্রচুর খারাপ ইম্প্যাক্ট পড়ে। কোটি কোটি মানুষের মধ্যে ইনসিকিউরিটি, বডি ইমেজ ইস্যু, ইটিং ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার এইসব তাদের মধ্যে দেখা যায়। তাহলে আপনি পুরোপুরি বুঝে গেলেন যে এইসব জিনিসের আসল সত্যটা কি। তাহলে আজকের পর থেকে নিজেকে নিয়ে আফসোস না করে শুকরিয়া আদায় করুন, যে আপনাকে বানিয়েছে সে কতই না সুন্দরভাবে আপনাকে বানিয়েছে। তাহলে আজকের পর থেকে নিজেকে নিয়ে কখনো আফসোস করো না। যা দিয়েছে তোমার ভালোর জন্যই দিয়েছে এবং যা হবে তোমার ভালোর জন্যই হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।